নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো আমি আপনাদেরকে নিয়ে এসেছি নতুন জায়গায়, সেটা হচ্ছে পুচকাপাড়া। তো সেটাকে তোলার আগে আমি চলে এসেছি এখানে গঙ্গার পাড়ে। আর এই গঙ্গার পাড় থেকে গিয়ে আমি এখানে রানী মহেশমণি মন্দির আছে সেটাকে আপনাদেরকে দেখাবো। সেটাকে দেখিয়ে তবে আমি পাড়াটাকে কভার করব। তো চলুন দেখতে থাকুন। দেখুন সূর্যটা অস্ত যাচ্ছে, কি ভালো লাগছে না? গঙ্গার চরে গিয়ে সূর্যটাকে আগে দেখাই। সূর্য অস্ত যাচ্ছে, পুরো পুরো মনে হচ্ছে যেন একটা ডিমের কুসুম। জলের উপর রিফ্লেক্সটা পড়েছে, দেখুন কিরকম লাগছে। ও কি ভালো লাগছে। তো দেখুন এখানে আরেকটা মন্দির আছে। এটা কিসের মন্দির? শিব মন্দির না? শিব মন্দিরটাই আগে দেখাই, কি সুন্দর মন্দিরটা। এটা আদি শিব মন্দির। আদি শিব মন্দির। এটা রানী রাসমণি ঘাট তো? মন্দির ঘাটও বলে। আচ্ছা, রানী রাসমণি ঘাট আর শিব মন্দিরের ঘাটও বলে। তো চলুন ভেতরটায় প্রবেশ করি। ঢুকেই বজরংবলীর মূর্তি। ও জয় বজরংবলী, কি সুন্দর বজরংবলীর মূর্তিটা, কি ভালো লাগছে। তারপরেই চলে আসলাম রাম মন্দির। ইনি প্রতিষ্ঠা করেছিলেন। নাম কি না জিজ্ঞেস কর। কি সুন্দর, ইনি প্রতিষ্ঠা করেছিলেন, মানে গুরুদেব কোনো একটা। এখন সেনার নাম, এই গুরুদেবের নাম কি? আদি শঙ্করাচার্য। আদি শঙ্করাচার্য ইনি এই মন্দিরটাকে প্রতিষ্ঠা করেছিলেন। শিব মন্দিরটা কইরে এখন সন্ধ্যার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আচ্ছা ঠাকুরমশাই, এই মন্দিরটা কবে হয়েছিল বা কিভাবে হলো? দেখুন, এই যে আমাদের শিব মন্দির দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা অনেক পুরনো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এর আয়ু বা বয়স কেউ বলতে পারছেন না। আচ্ছা, মানে 3 পিঁড়ি যারা আছেন সেও বলছেন যে এই মন্দির আমার মানে জন্মের আগে থেকে। আচ্ছা আচ্ছা। মন্দিরের এতই মানে দিব্য মন্দির আছে, যেই আছে তার মনোকামনা পূর্ণ হয়ে যায়। আচ্ছা, মানে ব্রিটিশের আমল থেকে এই মন্দির। আচ্ছা, আর রানী রাসমণির আমল থেকে এই মন্দিরটা আছে, সেই জন্য। আর রানী রাসমণি এই ঘাটে কি স্নান করতেন? হ্যাঁ, যেহেতু রানী রাসমণির এটা মানে জন্মভূমি হচ্ছে, আচ্ছা, তো এখানে রানী রাসমণি মানে মায়ের মন্দির করতে চাইছিলেন। আচ্ছা, ওই যে আপনি দক্ষিণেশ্বরে যে মন্দিরটা দেখছেন, হ্যাঁ 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 হ্যাঁ, রানী রাসমণি এইখানেই করতে চাইছিলেন। আচ্ছা, গ্রামবাসীরা এখানে মন্দিরটা বানাতে দেয়নি। আচ্ছা, কেন? যে অনেক বড় মন্দির হচ্ছে, এত বড় মন্দির হলে আমাদের পরে সমস্যা হয়ে যাবে।
আচ্ছা 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 হ্যাঁ 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 আমাদের সমস্যাটা হতে পারে। এক সেকেন্ড। যেরকম গ্রামবাসীরা বানাতে দেয়নি, যে ভবিষ্যতে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় হুম ওনাদের সমস্যা হতে পারে, এত বড় মন্দির এখানে বানানোর দরকার নেই, ওনারা বানাতে দেয়নি। তো উনি আবার দক্ষিণেশ্বরে বানিয়েছেন। আর তারপরে অনেক কিছু এখানে চেঞ্জিং হয়েছে। আগে এখানে কিছু ছিল না, আগে মানে ভয়ে মানুষ আসতে চাইছিল না, অতই সাইডে হয়ে যাচ্ছে মন্দিরটা, একটা ঘর বাড়ি ছিল না, সব রিসেন্ট হয়েছে সব। আচ্ছা আচ্ছা আর যত যত চেঞ্জিং হয়েছে তত তত এই জায়গাটা ভালো হয়েছে, ভক্ত সংখ্যা বেড়েছে। এবার তারপরে অনেক দিন পরে এই মানে 20-25 বছর হয়েছে এই কালী মন্দিরটা হয়েছে রিসেন্ট। আচ্ছা, তার আগে এখানে কালী মন্দিরও ছিল না। যেহেতু ওই রানী রাসমণির একটা ইচ্ছা ছিল এরকমভাবে হ্যাঁ। করবে, সেই ইয়েতেই তারপরে এনারা বানিয়েছেন। সেই জন্য এখানে বানানো হয়েছে, নাহলে একটাই এখানে শিব মন্দির ছিল। আচ্ছা। যার কেউ বয়স করতে পারছে না যে এই বাবার হ্যাঁ, আচ্ছা কত পুরনো মন্দির, আহ, অনেক পুরনো এটা। এখানে এমনি কোনো বাৎসরিক পুজো টুজো কিছু হয়? আমাদের দেখুন অনেক রকম বাৎসরিক পুজো হয়, যেটা হচ্ছে মেনলি শিব মন্দির যেহেতু হ্যাঁ। এখানে দুটো বাৎসরিক পুজো হয়, একটা নীল- শিবরাত্রি হয়ে যাচ্ছে, একটা নীল পুজো। নীল ষষ্ঠীর সময় হচ্ছে। হ্যাঁ, এই আচ্ছা দুটো হচ্ছে শিবের পুজো। আচ্ছা আর আমাদের মানে এই রাম মন্দিরে রামনবমী হয়ে গেল, হনুমান জয়ন্তী হচ্ছে, আচ্ছা তারপরে আপনার জন্মাষ্টমীর পুজো, আর 22শে জানুয়ারি যেরকম রামের প্রতিষ্ঠা হয়েছে রাম মন্দিরে। আচ্ছা, তো এটাও সেই এখানেও আর দুটো শিব মন্দির। আচ্ছা আচ্ছা বাৎসরিক 6টা অনুষ্ঠান আমাদের আচ্ছা। ফিক্সড হয়। কি সুন্দর লাগছে রামের মূর্তিটা। এটা কত বছর হয়েছে রামের মূর্তিটা? দেখুন, এইটা তো যেই দিন আপনার হ্যাঁ। এই রাম মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে 22শে তখন এটা নতুন করে হয়েছে। 2024 আচ্ছা, সেই দিনেই এক টাইম এক ডেটে হয়েছে। এইটাও হ্যাঁ, বাহ, এটাও তাহলে ওই ইয়েতে হয়েছে 2024-এ হয়েছে। হ্যাঁ। আর পুরনো এই মন্দিরটা, বাবার যে মন্দিরটা, এটা কিন্তু পুরনো আগেই ছিল। আর এই বাবার সোজাসুজি এর কোনো আনুমানিক কোনো বয়সের নেই, এটা পুরো ব্রিটিশ আমল থেকে রয়েছে। তো ঠাকুরমশাইয়ের কাছ দিয়ে জানলাম, খুব ভালো লাগলো। নমস্কার ঠাকুরমশাই। এটা দেখুন শিবের, দেখুন রাজবেশ পরা শিবের মূর্তি করা পুরো। ও কি সুন্দর লাগছে। জয় শিব শম্ভু। মানে কি বলতো, শিবলিঙ্গকে হ্যাঁ পুরো মুখটা হ্যাঁ, রাজবেশে রয়েছে। কি ভালো লাগছে, নদীর পাড়ে কি সুন্দর একটি রাজবেশে রয়েছে বাবা মূর্তি। তো দেখুন মন্দিরটা কি সুন্দর, গেলে আর বেরোতে পারবে না। কি ভালো লাগছে। তো মন্দিরটার উপরে যাচ্ছে। আর এটি হচ্ছে রানী রাসমণির মানে স্নানের ঘাট ছিল, সেই স্নানের ঘাটেই দক্ষিণেশ্বরের আদলে এই মন্দিরটি তৈরি হয়েছে। তো চলুন, অনেকেই ভুল করে যে রানী রাসমণি মন্দির, রানী রাসমণি ঘাট এসব বলে, কিন্তু এটা কিন্তু আদৌ সেটা নয়। এটা হচ্ছে রানী রাসমণির স্নানের ঘাট ছিল। আর সেই স্নানের ঘাটেই এইটা, যেহেতু দক্ষিণেশ্বরের তো দক্ষিণেশ্বরের আদলেই এটা বানিয়েছে। তো চলুন আমি একটু মন্দিরটা গিয়ে চারিপাশটা একটু প্রদক্ষিণ করে ঘুরে দেখাই। তো এই দেখুন, এই একটা শিবলিঙ্গ শ্বেত পাথরের। তো আর এই যে মন্দির, আর এই মন্দিরের চারপাশে এই যে দেখুন গঙ্গাটা। হ্যাঁ, এটা হচ্ছে রানী রাসমণি স্নানের ঘাট ছিল। তো স্বামী মানে রানী রাসমণির যে স্বামী ছিলেন না, হ্যাঁ তার সাথে প্রথম দেখা। আচ্ছা, এখানেই দেখা হয়েছিল স্নানের ঘাটেই তো না? হ্যাঁ, এই দেখুন মায়ের মূর্তিটা। জয় মা। জয় মা। ওইখান থেকে ওই ভিউটা, হুম ওই মন্দিরের ভিউটা। হুম। আর এর সামনেই রয়েছে ওই যে মন্দিরটা, তখন ঢুকলাম সেই মন্দিরটা, বুঝতে পারছেন? ওই যে ওইটাই তখন আমরা যে ঢুকলাম,
রাম মন্দির যেটা ছিল, মানে বজরংবলী রাম ইয়ের মন্দিরটা, হ্যাঁ এখান থেকে এরকমভাবে, হ্যাঁ এই যে দিয়ে এই মন্দিরটা পুরোটা প্রদক্ষিণ করলাম। হ্যাঁ এই পাশেই আবার দেখুন, মানে পাশেই বলতে ওই বিল্ডিংয়ের মানে মন্দিরের দালানের উপরেই এখানে আবার কাজ চলছে, আরও কাজ চলছে। এই যে দেখুন কাজ চলছে, এই যে রামকৃষ্ণ পরমহংসদেব দেখুন কীরকম, ওই যে সেই কল্পতরু হয়েছিল সেই কল্পতরু বেশেই দাঁড়িয়ে আছেন, কি ভালো লাগছে। আর পুরোটাই শ্বেত পাথরের, পুরোটাই শ্বেত পাথর করে করা। উফ কি ভালো লাগছে, মন্দিরটা দেখেই যেন পুরো প্রাণটা জুড়িয়ে যাচ্ছেন। তো দেখুন রামপ্রসাদ, এই রামপ্রসাদ এটা রামকৃষ্ণ পরমহংসদেব। তো বুঝতে পারছেন কি মিষ্টি লাগছে, কি ভালো লাগছে, মনটা যেন জুড়িয়ে গেল। তো আমি এখানে আসলাম, মনে হলো যেন আপনাদেরকে একটুখানি দর্শন করাই। তো চলুন। তো আমি চলে আসলাম রামপ্রসাদের ভিটে, মানে রামপ্রসাদের বাড়ি। তো চলুন আমি একটুখানি দেখিয়ে দিই, ঢুকি চলুন। আমি তো ভেতরে প্রবেশ করছি। বাহ এই গাছটা, আচ্ছা আচ্ছা। এই যে বট গাছটা না, পবিত্র পঞ্চবটী এটা হচ্ছে রামপ্রসাদ। হ্যাঁ কোনটা? আচ্ছা এখানে কি সাধনা করতেন? হ্যাঁ দাঁড়ান, কি করতো ব্রিটিশ সাম্রাজ্য তখন? হ্যাঁ কলকাতা শহরে তখন তৈরি হয়নি। আচ্ছা ঘোর গভীর ঘন জঙ্গল ছিল। এই ভগীরথী গঙ্গার পাশে, গঙ্গাটা কাছাকাছি ছিল, কিন্তু কিছুদিন পরে 300-400 বছর পরে ওপারে ভরাট হতে হতে ওপারে ঢুকে যায়। ওপারে বলে হুগলি নদীর দিকে ঢুকে যায়। আচ্ছা ওপারের লোকেরা বলে হুগলি নদী, এপারের লোকেরা বলে ভগীরথী গঙ্গা। গঙ্গা একটাই, দুপারে দুটো নাম। কিন্তু এইখানে গভীর জঙ্গলে উনি এসে সাধনা এখানটা করেছেন এবং নিজে হাতে সাধনপীঠ তৈরি করেছেন। আচ্ছা এই সাধনপীঠে আছে অশ্বত্থ বট, নিম বেল, গাব গাছ। এবং গাব গাছের মাহাত্ম্য ছিল, একসময় ফুল পাচ্ছিলেন না, কারণ পুজো বন্ধ হয়ে যায়, সন্ধ্যা পর্যন্ত বসে থাকে। মা নিজে এসে দেববাণী করছে, কি রামপ্রসাদ তুই এখনও কেন পুজো দিচ্ছিস না? সন্ধ্যা হয়ে গেল, রোজ 12:30 দিকে পুজো সেরে দিস, কিন্তু এখনও তুই যে পুজো দিচ্ছিস না কেন? কিছুতেই কর্ণপাত করছে না। বলতে বলতে তখন ওর ধ্যান ভঙ্গ হলো, ধ্যানস্থই থাকেন, মাতৃ ভাবনা সবসময় মাতৃ সাধনায় বিভোর হয়ে থাকে। তখনই বলছে, মা আজকে ফুল তো পাইনি, ফুল তো গুনে রাখলাম 108টা, হয়ে গেল 107টা শ্বেতপদ্ম, কিন্তু আজ আর পুজো সম্পন্ন আমি করতে পারবো না বলে আবার ধ্যানস্থ হয়ে গেছেন। তখনই আবার দেববাণী করছে, আর দেরি না করে তুই যা। ওনার সাধনায় সন্তুষ্ট হয়ে মা বলছে, তুই যে নিজে হাতে পঞ্চবটী সাধনপীঠটা করেছিস, তো সেখানেই গিয়ে দেখ গাব গাছে পদ্ম ফুটে আছে, তাড়াতাড়ি এনে পূজাটা ছেড়ে আমাকে ছেড়ে দে। হ্যাঁ তুইও খাসনি, আমি এইভাবে পড়ে আছি, তা আমার এটা দেখতে পাচ্ছি না তোকে, তুই কী করছিস না করছিস, তো ওইখানে দেখ ফুল ফুটে আছে। বলে তুই কী বলছো? বলছি হ্যাঁ তুই জানা, তখন তার লোকজন নেই, এখনকার মতন টাকা দিয়ে বিভিন্ন জায়গায় ফুল লই পাওয়া যায়। তখনকার দিনে ফুল দেওয়ার লোক ছিল না, জনবসতি ছিল না, গভীর জঙ্গলের ভিতরে কয়েকশো একর জমির মধ্যে হচ্ছে একটা জমিদারের বাড়ি ছিল, কেমন? হ্যাঁ
ওই তখন এসে দেখে যে হ্যাঁ একটা ফুল ফুটে আছে, তখনই এসে ওগুলো হাওমাও করে জড়িয়ে ধরে গাছকে কাঁদছে, মা কি তোর লীলা? বলছে হ্যাঁ এটাই আমার লীলা, এই পুজোটাকে সার, কথা পরে হবে। মা সবসময় তার পিছিয়ে থাকতো, কিন্তু রামপ্রসাদ কখনই দেখতে পাইনি। আর এখানে সেই কন্যারূপে এসে মা রামপ্রসাদকে দেখা দিয়েছে। রামপ্রসাদের 2 মেয়ে, জগদীশ্বরী আর পরমেশ্বরী। ওর বাবার নাম ছিল রামরাম সেন, ওর বইয়ের নাম হচ্ছে সর্বাণী দেবী। তখন ওই বেড়াবাদ দিয়ে বসেছে, বাবা ব্রিটিশ পিরিয়ডে চাকরি করতো 5 টাকা মাইনেতে। তখন সেই ব্রিটিশ পিরিয়ডে চাকরি করার পর বাবা যখন গত হয়ে যান, অল্প বয়সে ছেলেটা শিক্ষিত হয় সংস্কৃত, ফরাসি, বাংলা ভাষাতে, কিন্তু তখনও কাজের খুব ক্রাইসিস ছিল। এখানে কি হয়? অন্নকূটের উৎসব হয়, কি বললেন? 26শে জানুয়ারি প্রত্যেক বছর মায়ের অন্নকূট আচ্ছা উৎসব হয়। আচ্ছা, দেখার মতন। এখানে গিয়ে এই চার দিয়ে এইখানটার মধ্যে অন্নের পাহাড় যে হয়। গন্ডিটা আছে এর হ্যাঁ, মধ্যেই হ্যাঁ, প্রায় 40-50 বস্তার চালের অন্ন ওখানে সাজানো হয়, এবং ওই অন্নের ভিতরে নানা রকম কারুকার্য হয়, সেটা দেখার মতন। এবং বিভিন্ন রকম খাবারেই নাট মন্দিরটা ভর্তি থাকে। আচ্ছা। আর যত দোকানপাট বসবে দোকানপাট সবার সবার কেনাবেচা হবে, রাস্তাঘাটে ফাঁকা থাকবে না, পুলিশ পিকেটিং, পুলিশ থাকবে, এবং ভিতরে পুলিশ এবং পার্টি ভলান্টিয়ার, আচ্ছা, এবং এখানকার ট্রাস্টির যত মেম্বার আছে প্রত্যেকে উপস্থিত থেকে এটাকে সুন্দরভাবে পরিচালনা করে, এবং কোনো পাবলিকের কোনো অসুবিধা হয় না। বাহ। তো আপনারা শুনতে পেলেন, এখানে কিন্তু কি বলে অন্নকূট উৎসব হয়। অন্নকূট যে পুজোটা হয় সেটা হচ্ছে 26শে জানুয়ারি। তো 26শে জানুয়ারি যেই দিনই পড়ুক না কেন, তো এই রামপ্রসাদের ভিটাতেই কিন্তু হয় আপনাদের কী বলে অন্নকূট উৎসব। আর এই যে মাঝখানটায় দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যেই হয় অন্নের পাহাড় পুরো ভরে যাবে, দোকানে দোকানে অন্ন বিক্রি হবে, মানে প্রচুর লোক এসে খাবে, অন্ন কোনো ফুরাবে না। তো আপনাদের সবাইকে একবার বলবো রামপ্রসাদের ভিটায় যেমন ঘুরে যাবেন, সঙ্গে কিন্তু অন্নকূট উৎসবও একবার এসে ঘুরে যাবেন। ছোট কচ্ছপ, জল কচ্ছপ, কই ফোকাস ফেলবে? হ্যাঁ, কী করে ফোকাস ফেলবো রে? হ্যাঁ, এই যে কচ্ছপ দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন, দেখতে পাচ্ছেন? দেখুন, দিনের বেলা হলে পরিষ্কার দেখা যেত, যেহেতু এখন রাত্রির বলে বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে সেই পুকুরটা, এটা রামপ্রসাদেরই পুকুর। তো এই দেখছেন রামপ্রসাদের স্নানের ঘাট। তো চলুন ঘাটটাতে, আপনারা তো কত গল্প শুনলেন, তো এই ঘাটে নেমে পড়লাম। তো এই সেই ঘাটটা, এই সেই গঙ্গার ঘাট। আর এই ঘাটেই কিন্তু রামপ্রসাদ মাকে নিয়ে একদম যে ডুব দিয়েছিলেন আর কিন্তু ওঠেননি, সেই হচ্ছে এই রামপ্রসাদের ঘাট। তো এটা এখন রাত্রির বলে বোঝা যাচ্ছে না, তো দিনের বেলায় গঙ্গা তো বুঝতেই পাচ্ছেন। তো এই গঙ্গাতেই আমাদের রামপ্রসাদ ডুবি হয়ে গেছিল। তো দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। পুরো ঘাটটায় দেখুন সমস্ত কিছু কাহিনীগুলো। এখন মাকে নিজে হাতে বানিয়েছিল, নিজে হাতে সাজাতেন। মায়ের বেড়া বানিয়েছিল, তপস্যা করেছিল মা কালীকে নিয়ে। মাছি চিন্তামগ্ন সাধক। সুন্দরভাবে স্নানের ঘাটটাকে পুরো করা রয়েছে। শুধু এটা স্নানের জায়গা বললেও হবে না বাবা, সঙ্গে দেখুন একটি শবদেহ নিয়ে যাচ্ছিল, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আমি আজকের মতন এখানেই ভিডিওটাকে সমাপ্তি করব। তো আপনাদেরকে তো নিয়ে গেছিলাম রানী রাসমণি স্নানের ঘাট,
আর সেখান থেকে নিয়ে আসলাম আপনাদেরকে রামপ্রসাদের ভিটে ঘুরিয়ে নিয়ে আসলাম। আর ওই উল্টো দিক থেকেই এসে পড়লাম রামপ্রসাদের স্নানের ঘাট। তো স্নানের ঘাট সমস্তটা আপনাদেরকে কভার করালাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কিন্তু মানে কমেন্ট করে জানাবেন। আর আপনারা এরকম পাশে থাকলে পরে আমি আপনাদের জন্যে দিন রাত্রি এক করে অনেক কিছু তুলতে পারবো। শুধু একটু আমাকে সাপোর্ট করবেন আর লাইভটাকে, আর যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে বেল আইকনটাকে টিপে দেবেন। তো আজকের মতন টাটা।